নিয়ে আসি। এই আজকে জরুরি অবস্থা জারি হয়ে যাচ্ছে, এই আজকে মার্শাল্লাহ, বাংলাদেশে মার্শাল্লাহ হবে না, কিন্তু জরুরি অবস্থার কথাটা খুব শোনা যাচ্ছে, সেনা সমর্থিত নতুন সরকার আসতেছে। যদি এরকম একটা ঘটনা হয়, বিএনপি কি ভূমিকা নেবে? তারা কি সেনা সমর্থিত সেই সরকারকে স্বাগত জানাবে? আমি যতটুকু শুনছি, কালকে আমার কানে যেটা আসছে বা আমার ইনফরমেশন হলো, জরুরি অবস্থা হোক বা না হোক, আর্মি এদেশে ইনএভিটেবল, তাদের প্রয়োজন অবশ্যম্ভাবী এবং তাদের সিদ্ধান্ত হবে ফাইনাল। এবং গতকাল তারা একটা সিদ্ধান্ত নিছে যে আমরা যে ডিসেম্বরে ইলেকশন চাইছি, উই উইল সি দ্য লাস্ট টু হোল্ড দ্য ইলেকশন উইদিন ডিসেম্বর। আমি এটা যতটুকু শুনছি, আই মে বি রং, কিন্তু এটা বোধহয় ভুল হবে না আমার শোনাটা। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? যতই করো, আর এর বাইরে গেলে যদি দেখা যায় যে আর্মির শক্তির বাইরেও আরো শক্তি এখানে আইসা গেছে, আন্তর্জাতিক শক্তি, সেইটা তখন বোঝা যাবে যে দিস ইজ নট মাই কান্ট্রি, এটা আমার দেশ না, আমার দেশের সিদ্ধান্ত আমি নেওয়ার মালিক না, বা এই দেশের জনগণ নেওয়ার মালিক না। থ্যাংক ইউ। শেষ করবো, দেন শেষ প্রশ্ন। আপনি যে বললেন বিদেশি শক্তি যদি আইসা পড়ে, হ্যাঁ, তো আমরা তো দেখছি যে আইসা পড়ে না, এই যে আসছে, এই যে প্রতিদিন আছে বিদেশি, নামটা আমি বলবো না, আমার মাইনে ফেলবো, আমরা তাড়াতাড়ি মরতে চাই না, মারা যাওয়া যাবে না এখন। যারা আসতে পারে তারা আসতেছে ঠিকই, একদিন স্লোগান দিতাম, যারা আসতে পারে তাদের কিন্তু আইসা গেছে। যারা একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছিল, বঙ্গবন্ধু বলছিল আমি 1 ইঞ্চি জায়গাও দিব না, স্বাধীনতা হোক বা না হোক। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে, তারা একদম প্রতিদিন 2 জন 4 জন করে আসতেছে, তাদের নামগুলো এতক্ষণ আমার সামনেই ছিল, পাতাটা কই পড়ে গেছে, তারা আজকেও 4 জন আছে এবং তারাই এই দেশে এখন সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতেছে বা সিদ্ধান্ত দিচ্ছে। কাজে আমার মনে হয় কি যেন হচ্ছে, কোথায় যেন কি হচ্ছে। ওই যে আমি বলতেছি, একে তো আমার দেশের কালো রবার্ট ক্লাইভরা আছে, কালো রবার্ট ক্লাইভের মধ্যে খলিলুর রহমান সাহেব আমেরিকার নাগরিক, আলী রিয়াজ ডক্টর আমেরিকার নাগরিক, এরকম আমেরিকার নাগরিকরা আছে, হলো কালো রবার্ট ক্লাইভ। আর সাদা রবার্ট ক্লাইভরা প্রত্যেক দিনই আসতেছে। আমি জানি না আমার দেশের অবস্থা কি হবে। তো এইগুলো নিয়ে আপনাদের হাই কমান্ডের সঙ্গে কথা হয় না? আমি নির্দেশ শুনি, শুধু দল যা নির্দেশ দেয় আমি শুধু তাই শুনি। হাই কমান্ডের সিদ্ধান্ত হয় আমাদের দলের স্থায়ী কমিটিতে, তারেক রহমান সাহেব মিলে স্থায়ী কমিটি একটা আছে, সেখানে হয়, তাদের সিদ্ধান্তটা আমি শুনি। আমি সিদ্ধান্তের মালিক না, আমি হলাম সিদ্ধান্ত বহন করার মালিক, কামলা। তো ভবিষ্যতে কি আওয়ামী লীগ বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখেন? আমি এখন পর্যন্ত তা দেখি না। আমি একটা কথা একটু আগে বলে গেছি, necessity of the nation knows no bound. কিন্তু আমি ওই প্রশ্নের উত্তর পাইনি যে সেনাবাহিনীকে বিএনপি কিভাবে গ্রহণ করবে। সেনাবাহিনী যেটা বলতেছেন আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমি প্রতিদিন যেটা দেখতেছি মনে খুব কষ্ট। এর মধ্যে দেখা যায় সেনাবাহিনীর মধ্যে ক্ষুদ্র হোক বড় হোক, তাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বিভিন্ন জায়গাতে আছে। কাজে প্রতিদিন বেরোচ্ছে এ অ্যারেস্ট হয়েছে, অমুক জেনারেল অমুক কানে গেছে, এইটা আমার দেখার কথা ছিল না। আমি আমার দেশের সেনাবাহিনী ওয়ান ইউনাইটেড একদম ওয়াচম্যান অফ সভারেন্টি, এটা থাকুক, এটা আমি চাই। সেনাবাহিনীর ব্যাপারে আমি কোনো কথা, তবে সেনাবাহিনী দায়িত্বশীল কাজ করছে বলে আমি মনে করতেছি। কি আমার রাত্রে ঘুমাইতে হবে, রাত্রে হয়তো বা মার্শাল ল হইতে পারে, রাত্রে হয়তো বা জরুরি অবস্থা জারি হইতে পারে, রাস্তাটা হাইতে গেলে মিলিটারি আমাকে ফিরাইলো, পুলিশ আমাকে গুলি করতে পারে, পুলিশ মিলিটারি আমাকে শেল্টার দিলেও মব যারা করে তারা আমাকে পিটায় মেরে ফেলতে পারে। এই যে একটা দেশ ইউনূস সাহেব সৃষ্টি করছে, এই দেশটা সৃষ্টি করার জন্যই কি আমরা 5ই আগস্ট ঘটাইছিলাম? আমরা কি 5ই আগস্ট এই কারণে ঘটাইছিলাম? আমার দলের নেতা জনাব মির্জা আব্বাস বলেছে গত 7 মাসে 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে মানি লন্ডারিং হয়ে চলে গেছে। এই হিসাবটা উনি দেবেন, কিন্তু আমি এটা দেখছি।
এটা কেউ প্রতিবাদ করে নাই। আমরা কি এই কারণে 5ই আগস্ট ঘটাইছিলাম যে আমার দেশের একজন বাচ্চা ছেলে, তার নাম বোধহয় সজীব ভুইয়া, তার প্রাইভেট সেক্রেটারির 6 মাসে 311 কোটি টাকা হবে, আর তাদের হাজার হাজার কোটি টাকা হবে। সেই কারণে কি পরিবর্তনটা আসছিল? সেই কারণে কি পরিবর্তনটা আসছিল যে তারা প্রতিদিন আওয়ামী লীগকে তারাইছি, বিএনপি কে তারামু, বিএনপি আওয়ামী লীগের টাকা খায়া রাজনীতি করে, ইন্ডিয়ার দালাল। তারা তো আপনাকেও ইন্ডিয়ার দালাল বলে, আওয়ামী লীগের দালাল বলে। দালাল আমি দেখেন, আমি বলছি 10,000 বছর যাবত আমরা ভারতীয় ছিলাম। ওরা করছে কি, এই যে আমি মোল্লা কেন ডাকি, এরা এত মিথ্যাবাদী অনেকেই, সব না, এরা 10,000 বছর যাবত কথাটাকে আগে অমিট করছে, করে লেখছে আমরা ভারতীয়, আবার ছিলাম কথাটা পিছন থেকে কাটিয়ে দিছে, বলতেছে ফজলুর রহমান বলছে আমরা ভারতীয়। এরা এত মিথ্যাবাদী। এবং আমাদের যে বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে বলি, আমার সমস্ত বক্তৃতাটা আমি চ্যালেঞ্জ করছি, আল্লাহ যদি থাকে আল্লাহর দোহাই লাগে, তা না হলে আপনারা দুজকে যাবেন, আমার সমস্ত বক্তৃতাটা মানুষকে শোনায়া কোনটা আমার ভুল হয়েছে আমাকে বলেন। আমি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে থাকি, আমি হাত জোড় করে মানুষের কাছে মাপ তো চাবই, আল্লাহর কাছে আমি ফানা চাবো। কিন্তু আপনারা তো একটা কথা শোনাই বলেন, তো ফজলুর রহমান বলছে 500 টাকা 1000 টাকা হইলেই মৌলানা সাহেবদের কি ওয়াজের কথা বদলে দেয়। কথা বদলে দেয়, হাতে 1 বছর আগে কইছি ইউনুস সুৎকুর, ইউনুস দুজকে যাইব, আর এখন বলেন ইউনুস হলো আল্লাহর নবীর সমান সমান। আমি যদি ওরে অমানুষ বলি, সেই কারণে আপনি আমাকে বকবেন? আমি যদি বলি নারীকে যারা বেশ্যা বলে, নারীরা তাদেরকে পেটে ধরা উচিত না, এই কারণে আমাকে বকবেন? কেন বেশ্যা বলেন? আপনাদের অন্য কোনো ভাষা নাই? আপনাদের মা বোন আছে না? আমি কইটা, আর নারী কি করবে তো নারী জানে। নারী তো 50%, সারা পৃথিবীতে, বাংলাদেশও 50%, 9 কোটি। আমি বলছি হ্যাঁ, একদিন বাইরে বলে 9 কোটি, তখন দেখা যায় বলে। এমনকি মৌলানা মৌলভী সাহেব যারা সালাম দিয়ে বলি, আলেম সাহেব আপনার ঘরের মেয়েও কিন্তু একদিন বাইরে যে না, আমি আমার অধিকার চাই। আপনি এখন বুঝতে, আপনি বলবেন কোরআন কিতাবের কথা, আপনি বলবেন আমি আপনাকে কোরআন কিতাব মাইনেও আপনাকে বলবো। পৃথিবীতে 5টা জিনিস আছে ইসলামের: 1 কলিমা, 2 নামাজ, 3 রোজা, 4 যাকাত, 5 হজ। এই 5টা জিনিস পাই না কেউ যাবে ইস্তেমা করার লাগি, তবলিগ জামাত, কেউ যাবে হুজুরের কাছে, কেউ করবে আহলে হাদিস, কেউ করবে এটা ওইটা, করুক গিয়া, আপনার কি? সে আল্লাহর কাছে জবাব দিয়ে করবে। যাও, আমি আজকের কথাটা ক্ষুব্ধ, এবং এর সঙ্গত কারণও আছে। তাদের উগ্রতা তো আমরা জানি, এবং এই উগ্ররা দেশটাকে একদম আষ্টে পিষ্টে বেঁধে ধরছে। সেখানে আপনারা কি ভূমিকা রাখবেন কিনা? আমি আপা সুলতান আপা, এটা কিন্তু উগ্রতা না। আমাকে তারা যা বলতেছে, এটা আমাকে তারা আমি তাদেরকে বলে দিতে চাই, জামাতের এবং শিবিরের যেসব মৌলানা মৌলবীরা আমাকে কথা বলতেছেন, আমি কিন্তু আপনাদের সবার চেয়ে বয়সে বড়। আমার বয়স কিন্তু 78 বছর। আমি কিন্তু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু বাংলাদেশে 1 লক্ষের উপরে লয়ার আছে। আমি কিন্তু 100 সিনিয়র লয়ারের একজন, সিনিয়র অ্যাডভোকেটের। আমি কিন্তু আপনাকে বলে, আমি কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। আমি কিন্তু এই জন্মে যত আন্দোলন সংগ্রাম হয়েছে গত 61 বছর, সুদিনে দুর্দিনে, দিনে রাতে, সামরিক বেসামরিক শাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের বাংলাদেশে কেউ এটা সংগ্রাম করে না। আমাকে যারা নামটা বিকৃত করে ডাকে, তাদের মনে রাখা উচিত আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি। এখন আমি চ্যালেঞ্জ করলাম, যারা আমাকে বকেন যে ফজলুর রহমানের কিছু নাই, আমার এলাকাতে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমার দল যদি নমিনেশন দেয়, আমি ইলেকশনে যাব, আপনারা সব মিলে গিয়ে দেখি তো আমারে ফেল করায়েন। আপনারা দেখি আপনারা কারা বাংলাদেশের, এবং আমিও দেখব এই দেশের জামাতের যারা আমাকে বকাবকি করতে, প্রত্যেকটা সিটে আমি যাব। আমি প্রত্যেকটা সিটে যাব এবং গিয়ে বক্তব্য রাখবো যে এই দেশ কি মুক্তিযুদ্ধের দেশ হবে নাকি রাজাকার আলবদরের দেশ হবে। একটা ভোট দেন, কারণ দেশটা এসে দাঁড়ায় গেছে। এখন মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না? আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? জামাত যেখানে দাঁড়াবে, যেভাবে আমাকে বকাবকি করতেছে, আমি গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবো মুক্তিযুদ্ধ চান
তাহলে ভোট দেন দানের শীষ। মুক্তিযুদ্ধ চান না, অন্য যেখানে ইচ্ছা ভোট দেন। এই জায়গাতে যাবে দেশ। বকাবকি প্রত্যেক দিন করেন, মানুষের একটা ধৈর্যের সীমা আছে। আপনারা কারা? কি কাজ করে আপনারা ভাত খান? আমারে জিজ্ঞাসা করেন আমি কি করি? না, আমি জান্নাতুল্লাহ খাই না। আমি মুক্তিযোদ্ধা। আমার ঘরে যখন 1 সের চাল ছিল না, আমার নদীর ঘাটে 10,000 মণ চাল ছিল, আমি বাজার থেকে বাকি চাউল কিনা খাইছি। আমার নাম ফজলুর রহমান। যদি বিশ্বাস না করেন, ইনভেস্টিগেশন করে দেখেন, কারণ সরকার তো আপনাদের দেখেন ফজলুর রহমান ইন বাংলাদেশ। ও আমি কোন দলের সভাপতি না, সেক্রেটারি না, এই কারণে মনে করেন ফজলুর রহমান কেউ না। না, ফজলুর রহমান বাংলাদেশের কেউ। আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা। যারা জীবিত আছে, মুক্তিযুদ্ধের টোটাল কণ্ঠটা, মুক্তিযোদ্ধাদের টোটাল কণ্ঠটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে বাংলাদেশে। আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশে বর্তমান প্রতীক। মেরে ফেলেন আমাকে, আমাকে মারলে মুক্তিযুদ্ধকে হত্যা করতে হবে। আমি মুক্তিযুদ্ধ ছাড়বো না। কাজে যারা আমাকে বকাবকি করেন, হাত জোর করে বলি ওইসব জায়গায় যায়েন না। পারলে আমার সাথে আইসা সতর্ক করেন, যুক্তি দিয়ে তর্ক করেন আমার সঙ্গে। ওই 2-1 কথা বাজায় আমাকে বকাবকি করেন না। ফজলুর রহমান বলতে আলেমরা টেহা খায় ওয়াজ করে। হ্যাঁ, আমি এটা বলি না, আমি বলছি মোল্লা মুন্সিরা। আলেম আলেম হইতে হবে। আমি আজকে বলে দিলাম, যিনি নিজেকে আলেম দাবি করেন, এলমে তাসাউফ সম্পর্কে তার নলেজ থাকতে হবে, এলমে লুদুনি এবং কাল্ব জারি থাকতে হবে, তিনি হবেন শ্রেষ্ঠ আলেম। আমি এই কথাটার উত্তরটাই চাই। আরেকটা কথার আমি উত্তর বারবার খুঁজতেছি। এখন যদি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যদি ধর্ম প্রচার করতেন, সেই ধর্ম প্রচারের বিপক্ষে যদি বাধা হইয়া বদরের এবং উহুদের যুদ্ধ হইতো, উনি কি লাঠি নিয়ে যুদ্ধ করতে যাইতেন কিনা, নাকি অন্য কোনো অস্ত্র নিয়ে যাইতেন? উনি কি লাঠি নিয়ে যাইতেন কিনা? যদি বাস্তবতা বলে যে না, আজকের যুদ্ধে উনি লাঠি নিয়ে যাইতেন না, তাইলে উনি আজকে থাকলেও আজকের বাস্তবতাকে এই পৃথিবীর সবার চেয়ে বেশি স্বীকার করতেন, কারণ উনি ছিলেন পৃথিবীর, হি ইজ দ্য গ্রেট among the all greatest personality in the world. এটা আমি বলি না, এটা ক্রিস্টান হিকি সাহেব বলছে। মুহাম্মদ ইজ দ্য গ্রেট among all the greatest personality of the world. উনি যদি আজকে থাকতেন, পৃথিবীর সবচেয়ে আগে উনি আধুনিকতাকে গ্রহণ করতেন। আপনারা তো চান্দে গেছে, এই স্বীকার করেন নাই। 1969 সনে মানুষকে মারছেন, কাফের কইছেন। মাইক বাজে বিয়া করলে কইছেন জামাই বউয়ের বাচ্চা হইলে পরে এটা অবৈধ বাচ্চা হইব, যারও জৈব। এখন তো সারা রাত মাইক বাজায় ওয়াজ করেন আপনারা, বড় বড় মৌলানা সাহেবরা। আপনারা ওই ঢাকা শহরে যখন রাজুকে টেলিভিশন সেন্টার, রাজুক ছিল না তখন, ছিল এটা ডিআইটি, ডিআইটিতে যখন টেলিভিশন সেন্টার উদ্বোধন করে, তখন এইখানে বাইতুল মুকাররম তখন ওইভাবে হয় নাই। সারা মসজিদ থেকে দাঁড়িয়ে মোল্লারা কইছে, কাফেররা যারা শয়তান টেলিভিশনের ভিতরে আনতেছে, সেই আইয়ুব খানের জাহান্নামে যাইব, সেই মুনায়েম কা জাহান্নামে যাইব। এটা মুসলিম লীগ করছিল 64 সনে। আপনারা তো টেলিভিশনেই মানেন নাই। আর এখন এই যে মোবাইল কার কাছে নাই, আমি হুজুরারে জিজ্ঞাসা করি, এই যে হুজুররা, এই মোবাইলটা কেউ আবিষ্কার করছেন আপনারা? কোন মুসলমানই মোবাইলটা আবিষ্কার করছে? এটার মাঝে কি কোনো সুন্নত ফরজ আছে? এটা তো ব্যবহার করেন। কেন করেন? কারণ এটা বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আর আমি বিজ্ঞানের অগ্রগতিকে স্বীকার করি বইলা প্রত্যেক দিন বলেন ফজলুর রহমান মরুক, ফজলুর রহমান মরলে পরে আমরা জানাজা পড়বো না। আরে আপনি জানাজা পড়বেন নাকি? আমার জানাজা তো ব্যবস্থা করবে আল্লাহ, আমার জানাজার ব্যবস্থা করবে আল্লাহ। আপনি কি জানাজা পড়বেন আমার? আর পড়বেন নাকি? এই যে মোবাইলটা কেন ব্যবহার করেন মৌলানা সাহেবরা? তাইলে বিজ্ঞানকে স্বীকার করেন। বিজ্ঞানকে স্বীকার করলে আধুনিকতাকে স্বীকার করতে হবে। তা না হলে এটা মনে হবে যে আপনি একটা মুনাফিকি। আপনি সব বিজ্ঞানের সুবিধা নেবেন, আবার বিজ্ঞানকে স্বীকার করবেন না, এটা হলো মুনাফিকি। এবার আগে বাড়াবো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, চমৎকার বলছিলেন। আপনি দেখছিলেন যে মানুষ আপনাকে কতটা ভালোবাসে। মানুষ এখানে বলছে যে আপনি হচ্ছেন বর্তমানে বাংলাদেশের কণ্ঠস্বর। আপনি
কোটি কোটি মানুষের কথা বলছেন, অন্তরের কথা বলছেন। সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে, আপনাকে আপনার আল্লাহকে নেক হায়াত দান করুন এমনও মন্তব্য সবাই এখানে করছে। আমি কিছু কিছু মন্তব্য এখানে দেখিয়েছি। এখন আমি যেই বিষয়গুলি একটু জানতে চাই সেই কথাগুলো বলেন। সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সন্দেহ একটা 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 পরিবেশ সৃষ্টি হয়েছে যে নির্বাচন তারা দেবে না। আজকেও এই যে এনসিপি নেতারা তারা প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় এবং সেটার জন্য তাদেরও কর্মসূচি দিয়েছে তারা একটি। তো নির্বাচন নিয়ে এই সংকট, তো সেই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি? বিএনপি দেখেন একটা দায়িত্বশীল পার্টি, সে তার দায়িত্ব রক্ষা করে আগাইতেছে। একটা সরকারকে সমর্থন দিছিল 5ই আগস্টে। এর আগে 15-16 বছর যাবৎ বিএনপির হাজার হাজার কর্মী মারা গেছে, লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার কর্মী একসাথে জেল খাটছে। এই আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট আনতে পরে ইউনূস সাহেবকে সমর্থন করছে, অনেকবার সমর্থন করে পট করে সেই সমর্থন বিএনপির মতো লোক দল এটা যদি উইথড্র করে ফেলে এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন আমাদের স্থায়ী কমিটির সদস্যরা বলতেছে যে যমুনার দিকে লং মার্চ হবে। আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন যে করিডোর দেওয়া বা সেন্ট মার্টিন দেওয়া এগুলো আপনাদের কোনো কাম না, আপনারা দয়া করে নির্বাচন দিয়ে চলে যান। উনি খুব ঠান্ডা মাথায় কথা বলে এবং নরম ভাবে বলে, কিন্তু কথাগুলোর মধ্যে শক্তি আছে অনেক বেশি। এবং আপনি একটু অপেক্ষা করেন, বিএনপি মাঠে যেদিন নামবে সেদিন এদের কোনো অস্তিত্ব থাকবে না। তবে তারা হইল আন্তর্জাতিক শক্তির ক্রীড়নক এজেন্ট। আমার মনে হয়েছে ইউনূস সাহেব আন্তর্জাতিক শক্তির দাবা খেলার মধ্যে ঢুকে গেছে। সেই দাবা খেলায় ঢুকে আমার দেশটাকে এটা কি ফিলিপাইন করবে নাকি দিয়াগো গার্সিয়া বানাবে, আমার দেশটাকে অন্যের কাছে বন্ধক দিয়া এই দেশে একটা দীর্ঘদিনের জন্য এই দেশটাকে ওই একটা কঠিন নিষ্ঠুর শাসনের মধ্যে রাখা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তির যে শক্তি এই পৃথিবীতে সমস্ত কিছু গ্রাস করতে চায় তাদের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য এইখানে করিডোর দিবে কিনা, যে করিডোর দিলে পরে আমার পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন চলে যাবে, শুভপুর ব্রিজ থেকে ধরে দক্ষিণ দিকে আমার যে চট্টগ্রাম, যে চট্টলা আমার বাইজিদ বুস্তামি চট্টলা, আমানত সাহ চট্টলা, যে চট্টলা হইল বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় নিঃশ্বাস প্রশ্বাস, সেই চট্টলা চলে যাবে। প্রতিদিন সেখানে যুদ্ধ হবে, মানুষ ঘুমাতে পারবে না, সেখানে বিকলাঙ্গ সন্তানের জন্ম হবে। ইউনূস সাহেব সেই ষড়যন্ত্রের দিকে যাচ্ছে কিনা এটা